আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজনে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। টিকার দ্বিতীয় ডোজের পরও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে বিশেষজ্ঞদের পরামর্শ। করোনা নিয়ন্ত্রণের সামনে কঠোর নির্দেশনা আসছে, জানালেন প্রধানমন্ত্রী। উন্নত দেশ গড়ায় কাজ করতে নবীন কর্মকর্তাদের আহ্বান। আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলে হয়তো ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। স্বাস্থ্য সুরক্ষা বিধি যা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবে। শর্ত দিয়ে শুক্রবার থেকে সকাল সন্ধ্যা দোকান ও বিপণী বিতান খোলা। স্বাস্থ্যবিধি না মানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা। এবং করোনায় ক্ষতি কাটানোর জন্য ধনী দেশগুলোকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ সৃষ্টির তাগিদ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ায় সি হর্সের আবাসস্থলের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দেশে করোনা ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দুদিন সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হলো। বিশ্লেষকরা বলছেন, সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বেই। আক্রান্ত হিসেবে শনাক্তদের আলাদা করার তাগিদ দিয়ে তারা বলেছেন, ফিল্ড হাসপাতালের মাধ্যমে মৃদু লক্ষণযুক্তদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে পরপর ২ দিন ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়। এই নিয়ে করোনাতে ৯,৫২১ জনের মৃত্যু হল। বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬,৮৫৪ জন। আক্রান্তের হার ২০.৬৫%। গত বছরে মার্চে দেশে শুরু হওয়া করোনার প্রথম ঢেউতে জুন জুলাইয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়। ওই বছর ৩০ জুন একদিনে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছিল। আর দ্বিতীয় ঢেউয়ে ৭ এপ্রিল একদিনে ৬৬ জনের মৃত্যু হয়। আমাদের করণীয় হচ্ছে, যত রোগী শনাক্ত হচ্ছে তাদেরকে অতি দ্রুত যোগাযোগ করে তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। শতকরা ৯০% সংক্রমিত লোক, তাদের হয়তো খুব গুরুতর অবস্থা নয়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে অবশ্যই ফিল্ড হাসপাতাল, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে আনা দরকার। তারা আইসোলেশনে থাকবেন, ফলে তাদের কাছ থেকে সংক্রমণটা ছড়াবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। যত রোগীর সংখ্যা বাড়ছে ততই তাদেরকে আমরা যদি ফিল্ড হাসপাতালে রাখতে পারি, আমাদের আইসিইউর উপর চাপ কমে যাবে এবং মৃত্যুর সংখ্যা কমে যাবে। রোগতত্ত্ব বিশ্লেষকরা বলছেন, মৃদু লক্ষণের কারণেই যারা রোগটিকে আমলে নিচ্ছেন না তারা একসময় জটিলতায় আক্রান্ত হচ্ছেন। শুরু থেকেই তাদের প্রাথমিক চিকিৎসার আওতায় আনা উচিত। প্রত্যেকটা ওয়ার্ডে যে কমিউনিটি সেন্টার আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মাঠে আমাদের সামরিক বাহিনী তারা তাঁবু খাটিয়ে ফিল্ড হাসপাতাল করতে পারে। কারণ তারা যখন শান্তি মিশনে বিদেশে যান, তারা কিন্তু যেমন ইবোলা সংক্রমিত কঙ্গোতে আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক ফিল্ড হাসপাতাল করেছেন আমাদের সামরিক বাহিনীর সদস্যদের জন্য এবং অন্যান্য জাতিসংঘের সদস্যদের সামরিক বাহিনীর জন্য। সেটি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, মৃদু লক্ষণে আক্রান্তদের ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে করোনার মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে সংক্রমণ বাড়ার পেছনে সাউথ আফ্রিকা থেকে আসা করোনা ভাইরাসের নতুন ধরনটির ভূমিকা আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি। স্বাস্থ্য অধিদপ্তর এবং আইসিডিডিআরবির সঙ্গে মিলে ডিসেম্বর থেকে এই গবেষণা চালায় প্রতিষ্ঠানটি। আইসিডিডিআরবি জানিয়েছে 18 থেকে 24 মার্চের মধ্যে গবেষকরা 57টি নমুনার জিনোম সিকোয়েন্স করে 46টিতে সাউথ আফ্রিকার ধরনের উপস্থিতি পেয়েছেন। সাউথ আফ্রিকার এই ধরন 70% বেশি সংক্রমণশীল। এর আগে 12 থেকে 17 মার্চ গবেষকরা 99টি নমুনা পরীক্ষা করেন এবং 64টিতে সাউথ আফ্রিকার ধরন পাওয়ার কথা জানান।
সারা দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে এরই মধ্যে যুক্তরাজ্য ও ব্রাজিলের অতি সংক্রমণশীল করোনা ভাইরাস ছড়িয়েছে। অক্সফোর্ডের টিকা এই ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর সেই তথ্য এখনো নেই বলে জানিয়েছেন তারা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে 7 এপ্রিল পর্যন্ত 2 মাসে প্রথম ডোজের টিকা নিয়েছেন 55,55,676 জন। প্রথম ডোজের টিকা নেওয়া সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, সাংবাদিক, মন্ত্রী, সচিব, বিচারপতি সহ সাধারণ মানুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে হাজির হন টিকাদান কেন্দ্রগুলোতে। সবাইকে এটা বলার প্রয়োজন আছে যে এটা কিন্তু করোনার সব ভ্যারিয়েন্টের থেকে যেমন নিশ্চিত আমাদেরকে দিচ্ছে না, সেরকম দ্বিতীয় ডোজ নেয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতিমধ্যে ভ্যাকসিনেশনের দিক দিয়ে অন্যান্যকে সফলতা অর্জন করেছে। আমরা 52,000 জনকে প্রথম ডোজ দিয়েছি। আজকের প্রথম দিনে দ্বিতীয় ডোজে আমি নিজে নিয়েছি। আমাদের এই সেকেন্ড ডোজ দেওয়ার পরে আমাদেরকে রিল্যাক্টেন্ট হলে হবে না, আমাদেরকে আগের মতনই সাবধানে থাকতে হবে। আমাদের মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্স এভরিথিং এগুলি সব কিছু মেনে চলতে হবে। সকালে দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আমরা কিছুটা উদাসীন হয়ে গিয়েছিলাম, এই উদাসীনতা আমাদেরকে আবার বিপদগ্রস্ত করে তুলেছে। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল করার কোনো প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য সচেতনভাবেই চলতে হবে। মনে হচ্ছে যে যাক, আজকে থেকে হয়তো একটু সাহসের সঙ্গে বের হওয়া যাবে। তার মানে এই নয় যে আমি মাস্ক ব্যবহার করব না, আমি নিজে মাস্ক ব্যবহার করব এবং দেশের মানুষকে মাস্ক ব্যবহার করতে বলবো। গত 27 জানুয়ারি জাতীয়ভাবে প্রথম করোনা টিকাদান কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 28 জানুয়ারি ঢাকার 5টি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকা নেন। অবস্থা পর্যবেক্ষণ শেষে 7 ফেব্রুয়ারি জাতীয়ভাবে সারা দেশে শুরু হয় করোনার প্রথম ডোজের টিকাদান। আজ থেকে দেশব্যাপী শুরু হলো বহুল প্রত্যাশার করোনা টিকাদানের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। জনমানুষ এর আগে প্রথম ডোজের টিকা নিয়েছেন। আজকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে তাদের মধ্যে একটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হবে। তবে জনস্বাস্থ্য এবং চিকিৎসকরা বলছেন, অবশ্যই করোনার 2 ডোজ টিকা নেওয়ার পরেও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টার থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। করোনা ভাইরাস থেকে মানুষের জীবন বাঁচাতে কঠোর নির্দেশনা আসছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তাৎক্ষণিক কিছু নির্দেশনা দেয়া হলেও সামনে আরো কঠোর হবে সরকার। নবীন কর্মকর্তাদের 2041 সালে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ গড়ার সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রয়েছে সোমা ইসলামের রিপোর্ট। গণভবন থেকে 6টি প্রতিষ্ঠানের সঙ্গে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ দেশ গড়ার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের নানা নির্দেশনা এবং পরামর্শ দেওয়ার পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কঠিন সিদ্ধান্ত আসছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আমি সমগ্র দেশবাসীকে আজকে এই সবার মাধ্যমে সবাইকে বলবো, শুধু ঢাকা এবং অনলাইনে আরও অন্যান্য জায়গায় যারা আছেন, প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। সেই সাথে সাথে একটু গার্গেল করা, বা প্রত্যেকে যখন মিশবেন বা কোথাও কাজ করবেন, অফিস আদালতে যাবেন বা মার্কেটে যাবেন, যেখানে যাবেন ঘরে ফিরে সাথে সাথে একটু গরম পানির ভাবটা নেবেন। বুনিয়াদী কোর্সে অংশ নিয়েছিলেন 6টি প্রতিষ্ঠানের 360 জন বিসিএস কর্মকর্তা। রাষ্ট্রের মালিক জনগণ, তাই দল মত ও ধনী গরিবের বৈষম্য না করে জনগণের সেবা নিশ্চিত করতে তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ৭৫ পরবর্তী সময়ে সম্মান হারিয়েছিল বাংলাদেশ। কথা মনে করিয়ে ভবিষ্যতে আর কখনো যেন এমন পরিস্থিতি না হয় এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জনসেবা, দেশপ্রেমী মনোভাব সর্বোপরি, মুক্তিযুদ্ধের মহান চেতনাকে লালন ও সমুন্নত রাখতে আপনারা উদ্যোগী হবেন। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই
দেশকে গড়ে তুলবেন। প্রত্যেকটা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির আমরা উন্নতি করবার জন্য ব্যাপক ব্যবস্থা হাতে নিয়েছি এবং আমরা প্রায় 1000 টাকার কথা বলা বোধহয় ঠিক না, তারপর আমি বলবো বিপিএটিসি এটাকে আরো উন্নত মানের করবার জন্য, টাকার কথা বাদলাম, আমি টাকার হিসাব বেশি করি না, আমি করি কাজের হিসাব। এর ভৌত অবকাঠামো পুনর্নির্মাণ করা এবং আনুষঙ্গিক সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে বিপিএটিসির সক্ষমতা বৃদ্ধি করবার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি অনেক টাকা দিয়ে। বাংলাদেশকে মধ্যম আয়ের তালিকায় পৌঁছে দিতে সরকার এবং আওয়ামী লীগের একার কোনো কৃতিত্ব নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা দোকানপাট এবং শপিং মল খোলা রাখা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। লকডাউনের শুরু থেকেই রাজধানীর দোকান মালিকরা দোকানপাট, শপিং মল খোলা রাখার দাবিতে রাস্তায় নামেন। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা দোকানপাট এবং শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের চতুর্থ দিন সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল বেশি, কোথাও কোথাও ছিল দীর্ঘ যানজট। স্বাস্থ্যবিধি মেনে সিটি কর্পোরেশন এলাকায় যাত্রীবাহী বাস চলাচলের সরকারি ঘোষণা অনুযায়ী রাজধানীতে লকডাউনের পর বাস চলাচলের দ্বিতীয় দিন বাসের সংখ্যা ছিল প্রথম দিনের চেয়ে বেশি। সড়কে ব্যক্তিগত গাড়ি ছিল বেশি, বেশিরভাগ মোটরসাইকেলে শুধুই চালক ছিল। বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষের মুখেই ছিল মাস্ক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে D8 জোটভুক্ত দেশগুলোকে পারস্পরিক সম্পর্ক আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন। D8 সম্মেলনে এক্ষেত্রে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশ্ব নেতারা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে D8 দেশগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের আরও একটি রিপোর্ট। যুব ও প্রযুক্তির ক্ষমতায় বিশ্ব, এই প্রতিপাদ্যে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 এর 4 দিনের 10ম শীর্ষ সম্মেলনের শেষ দিন অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা বৈশ্বিক মহামারীর ক্ষতি মোকাবেলায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মহামারীতে বাংলাদেশের প্রবৃদ্ধি 8% জায়গায় 5-6% এসেছে, তবে সেটি অন্য অনেক দেশের তুলনায় ভালো। Bismillahirrahmanirrahim. It is a historic moment for Bangladesh to hold the chairmanship of the D8 again after completing a full cycle. Just before the outbreak of the pandemic, Bangladesh had achieved an enviable GDP growth rate of 8.15%. Even during the pandemic, we achieved GDP growth rate of 5.4%, one of the highest in the world, by putting equal emphasis on lives and livelihood. প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিরাপদে নিজের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য D8 এর দেশগুলোর সহযোগিতা চান। Is the Rohingya crisis? Bangladesh gave shelter to 1.1 million Rohingyas of Myanmar on humanitarian ground. Unfortunately, it has been more than 3 years after their influx into Bangladesh, and the repatriation process is yet to be started. We are also concerned that if the crisis is not resolved, this may create security concern in the region and beyond. We are grateful to the D8 member states for their support. I would like to urge you to put pressure on Myanmar for taking back the Rohingyas. সম্মেলনে
8 সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা সহ উন্নয়ন সহযোগিতায় যৌথ অংশীদারিত্ব বাড়ানোর জন্য 2020 থেকে 2030 পর্যন্ত 10 বছরের জন্য পরিকল্পনা নেওয়া হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে এখন যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। ধন্যবাদ মেহেদি, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আয়োজন শুরু করছি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আপডেট দিয়ে। গেমসের শুরু থেকে এখন পর্যন্ত আনসার ভিডিপির অ্যাথলিটদের জয় জয়কার। ভারোত্তোলনে আজও 2টি রেকর্ড। তবে এদিন অবসরের ঘোষণা দেন তাইকোয়ান্দোর মিজানুর রহমান। তামান্না তানজিনার রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ আনসার ও ভিডিপির নারী হ্যান্ডবল দল। বাংলাদেশ পুলিশকে 42-20 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন আনসার অ্যাথলেটরা। যতগুলো এসএ গেমস হয়েছে আমরা পদক ছাড়া একবার আসিনি, তবে আরও পদক পাওয়ার জন্য আমরা আশা করি এবং আমরা আমাদের রেজাল্টটাকে আরও ভালো করার আশা করি। যদি ট্রেনিং ফ্যাসিলিটি ইনশোর করে সরকার, তো আমরা আরও বেশি ভালো করব। ছেলেদের বাস্কেটবলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে। শেষ পর্যন্ত 57-52 গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ওদিকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টনে মেয়েদের একক ইভেন্টের ফাইনালে সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে তাইকোয়ান্দোতে অনূর্ধ্ব 62 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের সালমা খাতুন ও অনূর্ধ্ব 67 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন আনসারের আরেক অ্যাথলেট শ্রাবণী বিশ্বাস। বাংলাদেশ গেমসের নবম আসরে বক্সিং ডিসিপ্লিনে 5 স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ নিয়ে আনসার ভিডিপির সেরা। 3 স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় সেনাবাহিনীর অ্যাথলেটরা। 4 পদক নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ পুলিশ। ভারোত্তোলনে আজও 2টি রেকর্ড হয়েছে। ছেলেদের 102 কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্কে 160 কেজি তুলে প্রথম রেকর্ড করেন সেনাবাহিনীর আশিকুর রহমান এবং স্ন্যাচে 121 কেজি তুলে আরেকটি রেকর্ড করেন আনসারের আমিনুল ইসলাম। তবে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর 2 অ্যাথলেট। মেয়েদের ভারোত্তোলনের 76 কেজি ওজন শ্রেণীতে আনসার এবং 81 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ গেমসের নবম আসরে এসে অবসরের ঘোষণা দিয়েছেন 36টি স্বর্ণপদক জয়ী তাইকোয়ান্দো অ্যাথলেট মিজানুর রহমান। তামান্না তানজিনা, চ্যানেল আই। 2 ম্যাচ হাতে রেখে সাউথ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের নারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া নারীদের 6 উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নিগার সুলতানার দল। আগে ব্যাট করা সাউথ আফ্রিকাকে 92 রানে অল আউট করে হোস্টরা। রাবেয়া খান, ঋতুমণি এবং নাহিদা আক্তার নেন 3টি করে উইকেট। সহজ টার্গেটে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের 46 এবং ফারজানা হকের 16 রানে মাত্র 28 ওভারেই 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ উইমেন ইমার্জিং টিম। 4 ওভার বল করে 15 রানে 3 উইকেট শিকার করা রাবেয়া খাতুন হয়েছেন ম্যাচ সেরা। রোববার একই ভেন্যুতে হবে সিরিজের 4র্থ ম্যাচ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে তাদের মাঠেই 3-2 গোলে হারিয়ে সেমির পথে পিএসজি। জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। আরেক ম্যাচে পোর্তোকে 2-0 গোলে হারায় চেলসি। সাদি মাহমুদের ম্যাচ রিপোর্ট। রোমাঞ্চ ছড়ানো কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর ফরাসি জায়ান্ট পিএসজি। 2019-20 মৌসুমে যাদের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিল, সেই বায়ার্নকে পেয়ে ঠিকই জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে আর নেইমার। প্রথম 30 মিনিটেই 2-0 গোলে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর নতুন আসর। এক মৌসুম পর আবারও ভারতের মাঠে ফিরছে আইপিএল। জনপ্রিয় লিগটি গত বছর করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছিল। এবার আইপিএল এর 14তম আসরে মোট 52 দিনের ধুমধারাক্কা ক্রিকেট উৎসব। 6টি ভেন্যুতে 8টি ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের 2 তারকা আছেন এবারের আইপিএলে। সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্সে এবং মোস্তাফিজুর রহমান আছেন রাজস্থান রয়্যালসে।
আইপিএলের এবারের আসরটিকে আসন্ন টি-20 বিশ্বকাপের ড্রাই রান হিসেবে দেখছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। একই সঙ্গে চলতি বছরের টি-20 বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও এবারের আইপিএলকে বিশেষ গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচনায় রেখেছে। চেন্নাইয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে কাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টস। আপনাদের ফিরিয়ে নিচ্ছি মেহেদির কাছে। ধন্যবাদ আরিফ। খেলাধুলার সব খবর দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের জনক বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে ভর করেছে। ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে 8 লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজ অনলাইনে উদ্বোধন করে তিনি বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম এবং নির্লজ্জ রাজনীতি করছে। করোনা নিয়ে আজ বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে। তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আর তারা সরকারকে হঠাৎ ছাত্র শ্রমিকের ঐক্যের কথা বলছেন, কিন্তু তারা তো জনগণের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাদত বিরতি নেবার। আর বিরতির পরে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত 29 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় 13.5 কোটি। ভারতে একদিনের রেকর্ড 1,26,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। পাঞ্জাব ও উত্তরপ্রদেশের লখনৌতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্রে শুক্রবার থেকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। আর 11 এপ্রিল থেকে ভারতীয়দের নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ভারতে থাকা নিউজিল্যান্ডের নাগরিকরাও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন। অন্যদিকে ব্রাজিলে একদিনে সর্বোচ্চ প্রায় 4,200 মানুষের মৃত্যু হয়েছে। এ অবস্থায়ও লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সংক্রমণ ঠেকাতে অল্প সময়ের জন্য হলেও দেশজুড়ে লকডাউনের পক্ষে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। আর ইটালিতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ফ্রান্সে শনিবার থেকে 4 সপ্তাহের জন্য নতুন বিধিনিষেধ শুরু হচ্ছে। অন্যদিকে করোনা সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে সাউথ আমেরিকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে বিলুপ্ত প্রায় সি হর্সের জন্য আবাসস্থল গড়ে তোলা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ সমুদ্র উপকূলে এই প্রকল্প নেওয়া হয়েছে। বেশ কয়েক ধরনের বিপন্ন প্রজাতির সি হর্স এখানে রয়েছে, এর মধ্যে হোয়াইট সি হর্স অন্যতম। সংরক্ষণ প্রকল্পটি সি হর্স বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। সমুদ্র বিজ্ঞানী ডেভিড হারাস্টি জানান, বাসস্থান হারানোর কারণে গত দশক ধরে সি হর্স আশঙ্কাজনকভাবে কমেছে। জানাবো অর্থনীতি সংবাদ। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যবসার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। গত মাসে দেশটিতে উৎপাদন কার্যক্রম 7 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বাজারে গবেষণা সংস্থা আইএইচ মার্কেটের তথ্যে দেখা গেছে উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজার সূচক 55.4 পয়েন্ট নেমে গেছে, যেখানে ফেব্রুয়ারিতে পিএমআই সূচক ছিল 57.5 পয়েন্ট। এ পর্যায়ে চট্টগ্রাম সংবাদ। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, হেফাজত ইসলাম ধর্মের দোহাই দিয়ে কওমি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
সে সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শাহরিয়ার হাসান, চট্টগ্রাম মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবির, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সেলিম আক্তার উপস্থিত ছিলেন। এই ধরনের অপরাধমূলক কাজ যদি এই প্রতিষ্ঠানগুলো করতে থাকে, এখান থেকে কেউ করে থাকে, তাহলে নিশ্চয়ই তার যে ডিগ্রির স্বীকৃতি এবং সার্বিকভাবে সামাজিক স্বীকৃতি এবং রাজনৈতিক স্বীকৃতি সবকিছুই আমাদের বিবেচনা করে দেখতে হবে। অর্থনৈতিকভাবে তারা কোন পর্যায়ে আছে সেগুলো আমরা বিবেচনা করে দেখব এবং তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব। মন্ত্রী পরিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত না মেনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে করে না খোলা থাকে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে আবাসিক অনাবাসিক যেগুলো আছে সেগুলো বন্ধ রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। এতিমখানার প্রশ্নে আমরা যেহেতু এতিমদের কোনো যাওয়ার জায়গা নেই, এতিমখানাগুলো খোলা থাকতে পারে, তবে আজ থেকে সেটা মনিটরিং করা হবে, যারাই খোলা রাখা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাওয়া যাক পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে। টাঙ্গাইলের বাসাইলে মাশরুম চাষ ও খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করেছেন তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম। নিজের কর্মসংস্থানে তৈরি ও বেকার তরুণদের উদ্বুদ্ধ করাই উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই, রয়েছে মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। বাড়ি ছাড়া সব জমিজমা বন্ধক, বিদেশ চলে যান বাসাইলের রাসরা গ্রামের সাইফুল ইসলাম। গত বছর ছুটিতে চলে আসেন বাড়িতে। করোনা পরিস্থিতির কারণে আর বিদেশ যাওয়া হয়নি। অগত্যা নিজের কর্মসংস্থান হিসেবে বেছে নেন মাশরুম চাষ। প্রথম অবস্থায় স্থানীয় বাজারে বড়া ও চপ বানিয়ে বিক্রি শুরু করেন। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন 1000 টাকা লাভ থাকে। করোনা ভাইরাসের কারণে আমি বিদেশ থেকে আসছিলাম, আর যাইতে পারি না, ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে। তারপর আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়, আমি তো অভাবনটনে পড়ে যাচ্ছি। তখন ইউটিউবে একটা মাশরুমের ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হলাম মাশরুম চাষ করব। তখন আমি সাভার মাশরুম ইনস্টিটিউট থেকে ট্রেনিং করলাম 10 দিনকার। ওইখান থেকে ট্রেনিং করার পরে আমি নিজে মাশরুম চাষ শুরু করছি বাড়িতে। আমি মাশরুম চাষ করে বাহির থেকে বীজ এনে শুরু করছি, তা কিছু লাভবান হয়েছে। অল্প খরচে বেশি লাভ, এই আবাদটা আমি নিজেও করার জন্য পদক্ষেপ নিয়েছি, আমি নিজেও করতেছি। মাশরুম চাষে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা যদি আমাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এবং সরকারের লিস্টেড ব্যাংকের মাধ্যমে তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করার ব্যবস্থা করে দিয়ে সহযোগিতা পেলে এলাকায় মাশরুম চাষ ব্যাপক সম্প্রসারিত হবে, আশা স্থানীয়দের। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে বাংলাদেশ বন্যপ্রাণী সম্পদে বেশ সমৃদ্ধ। এদেশে বন্য প্রাণীগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। তবে নানা কারণে এই প্রাণীগুলো দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। দেখুন বনের স্তন্যপায়ী প্রাণী নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি প্রাণবন্ত করে তোলে বাংলার প্রকৃতিকে। বৈচিত্র্যময় এই প্রাণীগুলো আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এই প্রাণীগুলোর মধ্যে অন্যতম বনের স্তন্যপায়ী প্রাণী। আমাদের দেশে বনের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে উল্টোলেজি বানর, হনুমান, উল্লুক, কাঠবিড়ালি ও বাদুড় সহ অন্যান্য প্রাণী। এদের প্রধান আবাসস্থল বিভিন্ন ধরনের বনভূমি। এসব প্রাণী খাদ্য গ্রহণ, বিশ্রাম এবং অন্যান্য কর্মকাণ্ডের জন্য বনের উপর নির্ভরশীল। এই প্রাণীগুলোর অধিকাংশই ফলভোজী হওয়ার কারণে উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তারে সাহায্য করে। এছাড়া বনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতেও এরা কার্যকরী ভূমিকা পালন করে। তবে নির্বিচারে গাছ কাটা ও বনভূমির পরিমাণ কমে আসায় স্তন্যপায়ী প্রাণীদের অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে। সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবেও এই প্রাণীগুলো সংরক্ষিত হচ্ছে না। এরূপ কর্মকাণ্ড চলতে থাকলে যে প্রাণীগুলো এখনো টিকে আছে, অদূর ভবিষ্যতে এরাও হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তাই বনের এই প্রাণীদের রক্ষার্থে বনভূমি সৃজনের মাধ্যমে নিরাপদ আবাস নিশ্চিত করার কোনো বিকল্প নেই। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বনের স্তন্যপায়ী প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত
11টা 30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 82 পয়েন্ট কমে 5254 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 346টি কোম্পানির 475 কোটি 87 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এটি আগের কার্যদিবসের চেয়ে 106 কোটি 65 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 264টির এবং অপরিবর্তিত 35টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লেল্যান্ড ইফাদত বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। করোনা মহামারীতে দেশের 80% মানুষ খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে। সঞ্চয় কমেছে, 64% পরিবারের সঞ্চয় কমেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। সে সময় বক্তৃতা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোভিডকালীন সামাজিক ত্রাণ তহবিল গঠন করা উচিত। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে মূল সংযোগ সড়ক খুলনা যশোর মহাসড়কটি সংস্কারের কাজ শেষ হতে না হতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কের বিভিন্ন অংশে উঁচু নিচু ঢেউ এবং গর্ত সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ কয়েকটি সড়কের উন্নয়নের কাজ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। দক্ষিণ ও উত্তরবঙ্গের একমাত্র সংযোগ সড়ক খুলনা যশোর মহাসড়কের 38 কিলোমিটার প্রশস্ত উন্নয়নে 2018 সালের মে মাসে কাজ শুরু হয়। কাজ শেষ হতে না হতেই সড়কের অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে উঁচু নিচু ঢেউ ও ছোট ছোট ক্যানেল। গত 3 মাসে প্রাণ হারিয়েছে 15 জন। প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পুরনো এখানকার যে মালপত্র ছিল, পুরাতন ইট খোয়া, এগুলোকে ব্যবহার করে মাটি রাস্তা করা হয়েছে। যে সিমেন্টগুলো ব্যবহার করেছে একদম নিম্নমানের। যে রাস্তার ড্রেন হয়ে গেছে, যে উঁচু নিচে গাড়িগুলো যাইতে অনেক কষ্ট হয়। মোটরসাইকেল যাচ্ছে, মনে করেন সাইডে পড়ে গেছে, যে গাড়ি চালে মনে করেন চলে গেছে, বাচ্চা দুটোর তা মাথা ফেটে গেছে। অন্যদিকে খুলনা চুকনগর সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরের পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতা মাত্র 700 মিটার সড়কটি আরসিসি ঢালাই দিয়ে তৈরি করা হয়। কিন্তু নির্মাণের 4 সপ্তাহের মধ্যে সড়কের ঢালাইয়ের উপরের অংশ উঠে যেতে শুরু করে। বিষয়টি জানাজানি হলে ঢালাইয়ের উপর বিটুমিন দিয়ে কার্পেটিং দেওয়া হয়। এ বিষয়ে নানান অভিযোগ স্থানীয়দের। আগে রাস্তা যে কোনো এক পরিবেশ ছিল, কিন্তু এখন আরো মনে হচ্ছে যে বেশি খারাপ। পাথর উঠে যাচ্ছে, তারপরে আপনার ওই ধুলো বালি, এখানে মানুষ টিকতে পারতেছিল না। সকালবেলা ঘুমিতে উঠে দেখি রাস্তা আমাদের পিচ হয়ে গেছে। আর মনে করে ভূতে করলো কিনা, রাত্রে দেখলাম ময়লা, সকালে যে পিচ। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কনক্রিট সড়কের উপরে পিচ ঢালাই সাধারণত দিলে দীর্ঘস্থায়ী হয় না। সুতরাং এই বিষয়ে আমার আসলে পিচ ঢালাই কিভাবে হলো বা কি, এই বিষয়ে আমার তেমন বিস্তারিত বা আমার নলেজের নাই। ঠিকাদার তার কাজের দায়ী কোনোটাই হতে পারে না, এই কারণে তাকে আমরা আবার নতুন করে করাচ্ছি এবং আশা করি আমরা এই রোজার মধ্যেই কাজটা শেষ করে আমরা জনগণের জন্য একটা স্বস্তির পরিবেশ তৈরি করতে সক্ষম হব। সড়ক ও জনপদ অধিদপ্তরের তথ্য মতে খুলনা জোনের অধীনে 127টি রুটে জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের মোট 2734 কিলোমিটার সড়ক রয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি কিছুক্ষণের অশোক লেল্যান্ড ইফাদত বিরতি।